আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 9 এর সায়েন্সের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস 9 এর বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টার উপরে আমাদের আজকের ক্লাস। তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বল, চাপ এবং শক্তি। তো আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আশা করি তোমরা যদি এই ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের এই অধ্যায়ের উপর আর কোনো প্রবলেম থাকবে না, এবং এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং বুঝে যাবা। তো এই অধ্যায়ের প্রথম যে পাতা বা বইয়ের যে পাতাটা খুললে আসলে আমরা দেখতে পাই যে সেখানে একটা বইয়ের নাম আছে। সেই বইটার নাম হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তো এই বইটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের লেখা, স্যার আইজ্যাক নিউটন। তো ওনার লেখা এই বইটা, এই বইয়ের মধ্যে উনি প্রথম আসলে গতি এবং জড়তা সম্পর্কে আইডিয়া দেয়, এবং গতি এবং জড়তা সম্পর্কে উনি এই বইয়ের মধ্যেই আসলে বিস্তারিত লেখে। তো গতি এবং জড়তা দুইটা জিনিস কি আমাদের ফার্স্টে জানতে হবে। আমাদের প্রথম যে টপিক বইয়ের মধ্যে, তোমরা দেখবা যে এই বইটা খোলার পরে ফার্স্ট পেজে আছে স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি কি এবং গতি কি, এই দুইটা জিনিস আমাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, বা ভালোভাবে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। স্থিতি জিনিসটা কি এবং গতি জিনিসটা কি। আমাদের এই দুইটা টার্ম মাথায় আসলে আমরা প্রথমে আসলে কি আমাদের মাথায় আসে যে আসলে স্থিতি বলতে কি বোঝায়। স্থিতি জিনিসটা কি? স্থিতি বলতে আমাদের মাথায় যখনই এই টার্মটা আসে, তখনই আমরা বুঝি যে স্থিতি বলতে হচ্ছে একটা বস্তু এরকম থাকবে যার কোনো নড়াচড়া নাই, একদম চুপচাপ বসে থাকবে। ঠিক আছে, এটাই তো স্থির, মানে আমাদের মাথায় কিন্তু এটাই আসে ফার্স্টে। এরপরে গতি বলতে আমাদের বিষয়ে কোন জিনিসটা আসে? গতি বলতে আমরা মানে এই জিনিসটা মাথায় আসলে আমরা চিন্তা করি একটা গাড়ি চলতেছে বা কেউ একজন দৌড়াচ্ছে, অর্থাৎ সে চুপচাপ বসে নাই এক জায়গায়, সে হচ্ছে এরকম মুভ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে সরতেছে, সেখানে আসলে গতি আছে। তো স্থিতি কি জিনিস আর গতি কি জিনিস? দেখো, স্থিতি জিনিসটা হচ্ছে যেখানে আসলে কোনো প্রকার কোনো বল নাই, অর্থাৎ একটা বস্তুর বা একটা পদার্থের যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, একটা বস্তু বা একটা পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে তার স্থিতি বা স্থিতি জড়তা। এখন এটা আমি একটা সংজ্ঞা দিলাম, যদি তোমাদের কখনো এরকম আসে যে হচ্ছে স্থিতি জড়তা কি বা স্থিতি কাকে বলে। একটা বস্তু বা একটা পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে, বা তাকে গতি জড়তাও বলতে পারে। মানে জড়তার সংজ্ঞা দিলাম এটা আমি, জড়তা কাকে বলে, সেটা স্থিতি জড়তা হতে পারে, গতি জড়তা হতে পারে। এখন আমি একটু লিখে দিই জিনিসগুলা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে আমরা শিখলাম হচ্ছে জড়তা। জড়তা কি বললাম? জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, অর্থাৎ একটা বস্তু যদি গতিশীল থাকে সে চাইবে সে সারা জীবনই গতিশীলই থাকবে। আবার একটা বস্তু যদি স্থির থাকে সে চাইবে যে সে সারা জীবন কি স্থিরই থাকবে। এই যে একটা বস্তুর সারা জীবনের জন্য গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, বা একটা বস্তুর সারা জীবনের জন্য স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলবো কি? জড়তা। ওকে, এটা হচ্ছে জড়তার সংজ্ঞা, তোমরা লিখে নিতে পারো। এরপরে জড়তার মধ্যে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা হলো স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা আমি বলতে পারি যে স্থিতিশীল বস্তুর সারা জীবন স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কি বলে? স্থিতি জড়তা বলে। আমি আবার বলতেছি, স্থিতিশীল বস্তুর সারা জীবন স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? গতি জড়তা অবশ্যই তাহলে গতিশীল ক্ষেত্রে আসবে, অর্থাৎ গতিশীল কোনো বস্তুর সারা জীবন ওই রকম গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। আমি আসলে সংখ্যাগুলো লিখতেছি না, তোমরা আমার মুখ থেকে শুনতেছো, তো চাইলে খাতা কলম নিয়ে সামনে বসে এটা লিখে নিও, এবং লিখে নিলে আই থিঙ্ক বেটার হবে। কারণ আমি লিখতে গেলে সময় অনেক, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যদিও অনেক বড় হবে ভিডিও, সো ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। তো আমরা জড়তা বুঝলাম, স্থিতি জড়তা বুঝলাম, গতি জড়তা বুঝলাম। ওকে, দেখো আমি দুটো উদাহরণ দিই, যে আসলে একটা স্থির বস্তু সারা জীবন যে স্থির থাকতে চায় এবং একটা গতিশীল বস্তু যে সারা জীবন গতিশীল থাকতে চায়, তার এক্সাম্পলটা কি? স্থিতি জড়তার এক্সাম্পল কি, আর হচ্ছে গতি জড়তার এক্সাম্পল কি? স্থিতি জড়তা, স্থিতি জড়তার এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা গ্লাস, তোমাদের বইতে এই এক্সাম্পলটাই আছে, একটা গ্লাস
এর উপরে একটা বোর্ড তুমি নিছো, নিয়ে বোর্ডের উপরে একটা 5 টাকা কয়েন রাখছো। তো রাখার ফলে দেখো এই গ্লাসটাও কিন্তু স্থিতিশীল, কাঠটাও স্থিতিশীল, আমার যে কয়েনটা আছে সেই কয়েনটাও স্থিতিশীল। তো এই স্থিতিশীল বস্তু হঠাৎ করে আমি কি করব, এই যে কাঠটা আছে এই কাঠটাকে ধরে হঠাৎ করে আমি টান দেব, অর্থাৎ হঠাৎই বা সাডেনলি আমি কি করব, এই কাঠটা ধরে জাস্ট টান দিব। টান দিলে এটা কি হবে, এখান থেকে বেরোয় যাবে। বেরোয় গেলে এই যে যে আমার যে কয়েনটা 5 টাকার যে কয়েনটা আছে এই কয়েনটা কি হবে দেখবা টুপ করে হচ্ছে পড়ে যাবে তোমার আমাদের যে গ্লাস সেই গ্লাসের মধ্যে। তো গ্লাসের মধ্যে পড়ে গেলে এটা কি হলো, এখান থেকে কি প্রমাণ হয়, এখান থেকে প্রমাণ হয় যে দেখো এটার নিচে যে কাঠ সেই কাঠটা কিন্তু গতিশীল হয়েছে। কাঠটা গতিশীল হইলেও আমার এই কয়েনটা কিন্তু স্থির থেকে গেছে। এই কাঠটা গতিশীল হইলেও আমার যে কয়েন এই কয়েনটা কিন্তু সে কি সে স্থির থেকে গেছে। স্থির থাকার ফলেই কিন্তু সেই গ্লাসের মধ্যে কয়েনটা পড়ে গেছে, আদারওয়াইজ কিন্তু এই কয়েনটা গ্লাসের মধ্যে পড়তো না। সো এটা একটা স্থিতি জড়তার এক্সাম্পল। এবার আসি আমরা যে আসলে গতি জড়তার এক্সাম্পল, যে আসলে একটা বস্তু সারা জীবন গতিশীল থাকতে চায়। আমি তো দেখাইলাম যে একটা স্থিতিশীল বস্তু সারা জীবন কি স্থিতিশীলই থাকতে চায়, তার একটা এক্সাম্পল। এবার আসি আমরা যে গতি জড়তার এক্সাম্পলটা কি, যে একটা গতিশীল বস্তু আসলে সারা জীবন যে গতিশীল থাকতে চায় তার উদাহরণটা কি। তার উদাহরণটা ধরো আমরা যখন তোমাদের বইতে এক্সাম্পলটা আছে, তোমাদের বইয়ের এক্সাম্পলে আমি দিচ্ছি। দেখবা যে আমরা যখন হচ্ছে একটা বাসের মধ্যে যাই, একটা বাসে একটা সিটের মধ্যে আমরা বসছি, ঠিক আছে, ধরো এটা একটা বাসের সিট। তো এই বাসের সিটে একটা মানুষ সে কি এভাবে বসে আছে। ওকে, আমার যা ছবি এই পিকচার কি আঁকলাম আমি জানি না, তো আমি ভালো পিকচার আঁকতে পারি না, তোমরা বুঝে নাও। তো এখানে একটা লোক বসে আছে, এই বাসটা কি চলতেছে, বাসটা কি রানিং। ওকে, তো হঠাৎ করে ড্রাইভার কি করলো, ড্রাইভার করলো যে এই বাসটা হঠাৎ করে সে ব্রেক করলো। হঠাৎ করে ব্রেক করলে কি সেখানে কি ঘটনা ঘটে, সেখানে ঘটনা ঘটে আমাদের যে কোমর, এই ঠিক কোমরের এইখান থেকে উপরের এই অংশটুকু সামনের দিকে কি হয়, সামনের দিকে এরকম ঝুঁকে পড়ে। তো কোমরের অংশটুকু সামনের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু আমাদের নিচের পোর্শনটা কিন্তু সিটের সাথেই লাগানো থাকে। তো এটা আসলে কেন ঘটে, এখানে কিন্তু আসলে গতি জড়তার খেলা। কেন এটা ঘটে, এখানে হচ্ছে দেখবা যে এই যে আমার যখন এখানে আমি বসছি, বসার পরে এই যে বাসটা গতিশীল মানে হচ্ছে আমার শরীর বা আমার হচ্ছে পুরা বডিটাই গতিশীল। তো পুরা বডিটা যখন গতিশীল হয়েছে, দ্যাট মিনস আমার বডি চলতেছে। সে চাইবে কি সারা জীবন কি চলতেই থাকবে, এটাই হচ্ছে তার কথা। এখন হঠাৎ করে যখন বাসটা ব্রেক হয়েছে, বাসটা ব্রেক হওয়ার সাথে সাথে কি হয়েছে, এই যে বাস মানে হচ্ছে সিটের এই অংশগুলো কিন্তু স্থির হয়ে গেছে। তো সিটের এই অংশগুলো স্থির হওয়াতে সিটের সাথে যে লাগানো ছিল আমাদের নিচের পোর্শনটুকু, এই পোর্শনটুকু স্থির হয়ে গেছে। কিন্তু আমার যে উপরের পোর্শনটুকু সে কিন্তু স্থির হয় নাই, সে চাচ্ছে সামনেই চলে যাইতে। দ্যাটস ওয়াই সে কি হবে, সে সামনের দিকেই ঝুঁকে পড়তেছে বা সামনের দিকে সে চলে যাচ্ছে। এটা একটা গতি জড়তা, অর্থাৎ গতিশীল বস্তু সারা জীবন যে গতিশীল থাকতে চায় এটা তার একটা এক্সাম্পল, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়। হ্যাঁ, আমরা আসতেছি, এই সূত্রের মধ্যে আমরা আসবো, নিউটনের প্রথম সূত্রে এটা বলা আছে। তো এখন গতি জড়তা আরেকটা এক্সাম্পল দিই। তোমরা যদি কেউ সার্কাস দেখে থাকো, সার্কাসের মধ্যে দেখবা যে মোটর সাইকেল কেউ একজন ঘুরতেছে, মোটর সাইকেল নিয়ে এভাবে ঘুরতেছে, ঘুরতে হঠাৎ করে সে মোটর সাইকেল থেকে লাভ দেয়, মোটর সাইকেল তো অনেক দূরে চলে যায়, কিন্তু সেও কিন্তু ওইখানে গিয়ে বসে। আবার ধরো যে একটা মোটরসাইকেল যদি স্ট্রেট চলতেছে অনেক দ্রুত, কেউ যদি হঠাৎ করে পিছন থেকে মোটরসাইকেল থেকে লাভ দিলে তো তার ওইখানেই থেকে যাওয়ার কথা, কিন্তু না, মোটরসাইকেল যত দূর চলে গেছে, যদি মোটরসাইকেল 100 মিটার দূরে চলে যায়, দেখবা ওই লোকটা যে লাভ দিচ্ছে যেখান থেকে, সে উঠতে 100 মিটার দূরে গিয়ে কিন্তু ওখানে পড়বে। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমাদের গতি জড়তার এক্সাম্পল। তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে স্থির জড়তা কি এবং গতি জড়তা কি। এরপরে আসে আমরা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটন এই গতি স্থিতি বিষয়ক 3টা সূত্র দিয়েছে। ওকে, তো নিউটনের যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রের মধ্যে নিউটন কি বলতেছে, নিউটন ফার্স্ট ল। নিউটনের প্রথম সূত্রের মধ্যে নিউটন বলতেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকে। দ্যাট মিনস বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করা হয়, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চলতে থাকবে।
তো এটা আসলে বিষয়টা কেমন হইলো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এই একটা বস্তু, এ আমার হাতের উপরে আছে, একে যদি আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না দিই, এ সারা জীবন একই অবস্থায় থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো বাহ্যিক কোনো বল প্রয়োগ মানে কি, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না দেওয়া হয়। তো এখন ধরো এই যে আমার হাতের উপর একটা বস্তু আছে, এই বস্তুটা এভাবেই সারা জীবন থাকবে যদি আমি বাইরে থেকে কখনো বল প্রয়োগ না করি ওকে। অর্থাৎ এই যে আমি যদি এখান থেকে এখন নিয়ে যাই, তার মানে কি হলো, আমি কিন্তু এই বস্তুটাকে বাইরে থেকে যে আমার এই হাত দিয়ে কিন্তু বল দিয়ে আমি নিয়ে যাচ্ছি, দ্যাটস ওয়াই সে এখান থেকে সরতেছে, আদারওয়াইজ কিন্তু সে সারা জীবন এখানেই থাকবে। খুব সিম্পল একটা বিষয়, তাই না? এটা তো আসলে কমন সেন্সের বিষয়। সবাই বলবে যে বিজ্ঞানী নিউটন কি দিয়ে গেছে, এটা তো আমি ফালাই রেখে সারা জীবন তো ওখানেই থাকবে আমি যদি জীবনে না ধরি, বা কেউ যদি জীবনে কোনো কিছু না ধরে তাহলে তো আসলে ওইখানেই থাকবে। নিউটন এসে কইলা নিউটনের কথা আমার মানতে হবে নাকি? ওকে, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেটা হচ্ছে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই সূত্রের, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, থাকলো, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এখন ধরো একটা বস্তু এখান থেকে আমি যদি ধাক্কা দিই, ধাক্কা দিলে বস্তুটা কি হবে, গতিশীল হবে না? গতিশীল হলেও সারা জীবন ওই গতিশীলই থাকতে চলবে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়। এখন বিষয় হয়েছে যে ধরো এখান থেকে, এটা একটা ধরো টেবিল, সাপোজ টেবিলের উপরে ধরো একটা কয়েন, এই কয়েনটাকে তুমি একটু ঠেলে দাও, ধাক্কা দাও, ধাক্কা দিলেও কি ঘুরতে 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 একদম চলে যাবে না? বা এখানে এসে থেমে যেতে পারে অনেক সময়, ঠিক আছে? এখন বিজ্ঞানী নিউটন বলতেছে যে এই বস্তুটা যে আমি গতিশীল করে দিলাম, করে দিলে ও তো সারা জীবন চলবেই, এখন এখানে এসে থেমে যাবে কেন? বা এই যে এখানে এসে কিন্তু পড়ে যাবে, পড়ে গিয়ে এখানে থেমে যাবে, নিচে গিয়ে থেমে যাবে। তাহলে এখানে কি বিজ্ঞানী নিউটনের আসলে সূত্রটা খাটলো, বা বিজ্ঞানী নিউটন যেটা বললো সেটা কি আসলে হইলো? আমি স্থিরতা বুঝলাম যে হ্যাঁ স্থির একটা বস্তু এখানে পড়ে আছে, আমি জীবনে ওকে ধরলাম না, ও সারা জীবন এখানেই থাকলো। কিন্তু গতিশীল আমি করে দিলাম একটা বস্তু, গতিশীল করে দেওয়ার পরে সে কিছু দূরে আগায় গিয়ে সে কি হলো, থেমে গেল। তুমি একটা কলমকে একটু টোকা দাও, টোকা দিলে সে কলমটা কিছু দূর আগাবে, আগানোর পরে সেই কলমটা কি হবে, থেমে যাবে। তাহলে এটা কি হইলো, যে কিছু দূর আগাইলো মানে সে তো গতিশীল হয়েছিল, গতিশীল হওয়ার পরে সে একটু পরে গিয়ে আবার থেমে গেল কেন? তাহলে বিজ্ঞানী নিউটনের সূত্র এখানে আসলে খাটলো কিভাবে? বিজ্ঞানী নিউটন যে সূত্র দিল যে আসলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে, মানে সেকেন্ড পোর্শনে যে বললো, তো এটা গতিশীল তো থাকলো না। এটা কারণ হচ্ছে দেখো এখানে যখন এই বস্তুটা এটা এখান দিয়ে আসতেছিল যাচ্ছিল, এখানে কিন্তু নিচে একটা ঘর্ষণ বল কাজ করতেছিল। এই ঘর্ষণ বলটাই আসলে বাহ্যিক বল হিসাবে কাজ করে। যদি তুমি এই ঘর্ষণ বলটা এখানে না থাকেও, এটা যদি তুমি রিমুভ করতে পারো, তাহলে এই যে বস্তুটাকে তুমি আসলে ধাক্কা দিছো ও সারা জীবনই চলতে থাকবে। তুমি যদি একটা ঢিলা, বা ধরো আমাদের একটা কলম আছে, এই কলমটাকে আমি ফিক্কা দিলাম বা আমি একটু এরকম মারলাম, মারার পরে এই কলমটা কি গতিশীল হলো না? কিছুদিন পরে গিয়ে দেখবো যেটা পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ আমাদের এই যে এনভায়রনমেন্ট বা পরিবেশে কিন্তু একটা বাতাস আছে, সেই বাতাসের যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের কারণে এটা কিছু দূর গিয়ে পড়ে যাবে। আসলে ওটাই বাহ্যিক বল হিসেবে কাজ করবে। যদি এটা আসলে এড়ানো যাইতো, আমি যদি কোনো ভ্যাকিউমের মধ্যে এটা আসলে ছুঁড়ে মারতাম, মানে বায়ু শূন্য স্থানে, তাহলে কিন্তু সারা জীবন চলতেই থাকতো, ওইখানে কিন্তু কোনো বল ওর উপরে কাজ করতো না। ঠিক আছে, ওখানে যদি অভিকর্ষ বল না থাকে, মহাকর্ষ বল না থাকে, বা এরকম আমাদের ঘর্ষণ বল না থাকে, কোনো বলে যদি কাজ না করে, তাহলে কিন্তু এই বস্তুটা সারা জীবন কী হবে, চলতেই থাকবে। দ্যাট ইজ দ্য নিউটনস ফার্স্ট ল, দ্যাট মিনস হচ্ছে নিউটনের প্রথম সূত্র। ওকে, এরপরে আমরা আসি নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লতে আসলে কি বলতেছে নিউটন? নিউটনের দ্বিতীয় সূত্রতে নিউটন বলতেছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে, ওকে আমি আচ্ছা, কোনো বস্তুর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র ছিল। আমরা দ্বিতীয় সূত্রে আসি, নিউটনস সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, সে বলতেছে এটা। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে ঘটে। এখন এটা আসলে বিষয়টা কি হলো? সে বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমি এটা একটু লিখি, না লিখলে তোমরা আসলে বুঝতে পারবে না। বস্তুর ভরবেগের
পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে মেইনলি আসলে সূত্র। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগও সেদিকে ঘটে। তো এখন কি বলতেছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এই জিনিসটা কি? আচ্ছা, ভরবেগ কাকে বলে আমরা এটা একটু জেনে নিই। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, ঠিক আছে? তো আমরা যদি ভরকে এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ভরবেগ কি হবে? তাহলে আমাদের ভরবেগ হবে এম ভি। আমার হাতের লেখা খুবই বাজে, তো একটু বুঝে নিতে হবে। ভরবেগ, ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফলই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? সরি, ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে আমাদের কি? ভরবেগ। এবার আসি, আসলে এখানে বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হার। হার মানেই হচ্ছে সবসময় মনে রাখবা সময় দ্বারা ভাগ। তুমি যদি কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করো সেটাই হবে কি? হার, ঠিক আছে? তো এখানে আমরা সময়কে কি ধরে নিব? এখানে আমরা সময়কে টি ধরে নিব, ঠিক আছে? টাইম। এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ভরকে এম দ্বারা প্রকাশ করে, বেগকে ভি দ্বারা প্রকাশ করে, সময়কে টি দ্বারা প্রকাশ করে। এগুলো না মনে রাখলে আসলে বিজ্ঞানের বা এই ফিজিক্সের আসলে কোনো কিছু হবে না। এটা কিন্তু ফিজিক্সের একটা পার্ট। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে, কোনটাকে কি দ্বারা প্রকাশ করে এবং কোনটাকে কোন একক, মানে কার একক কি, ভরের একক কি, বেগের একক কি, সময়ের একক কি। তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে আসলে তোমাদের ক্লাস 9-এর জন্য আর কি যতটুকু দরকার, যতগুলো এই আমাদের হচ্ছে একক বা যতগুলো হচ্ছে যে প্রতীক দরকার, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে একটা ক্লাস এটার উপরে নিয়ে আমি দিয়ে দিব, একটা পিডিএফ আকারে বা একটা ফাইল আকারে আমি দিয়ে দিব। যদি দরকার হয় কমেন্টস করো, তোমাদের কমেন্টসের উপরে হচ্ছে ডিপেন্ড করবে এটা হচ্ছে দিব কি না। তাহলে আমরা কি বললাম যে আমাদের হচ্ছে ফিরে আসি আমরা আমাদের পড়ায়, যে আমরা হচ্ছে কোনো কিছুর হার বলতে আমরা কি করব? সময় দ্বারা ভাগ করবো, টি দ্বারা ভাগ দিব। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার, এতটুকুর মিনিং কি? এতটুকুর মিনিং হচ্ছে এই যে ভরবেগ আমাদের এমবি, এর পরিবর্তনের হার মানে হচ্ছে এমবি বাই টি। তার মানে হচ্ছে এটাই আমাদের ভরবেগের পরিবর্তনের হার হয়ে গেছে। এখন আমরা কোনো কিছুকে সময় দ্বারা ভাগ দিলে যেহেতু হার হয়ে যাবে সেটার, আমরা যদি বলি যে বেগের হার, দেখো এখানে বেগ আছে না, বেগকে ভি দ্বারা প্রকাশ করতেছি। যদি বলি বেগের হার কি, তাহলে ভি বাই টি, এটা হবে আমাদের বেগের হার। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, আমরা যদি ত্বরণের হার বলি তাহলে এ বাই টি। হার, কোনো কিছুর হার বললে সেটা কি হবে? সময় দ্বারা ভাগ হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন প্রযুক্ত বলের সমানুপাতিক জিনিসটা আবার কি? আচ্ছা, বলকে কি দ্বারা প্রকাশ করে সেটা একটু আমরা এখান থেকে জেনে নিই। বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করে, বড় হাতের এফ দ্বারা, এর একক হচ্ছে নিউটন। তো প্রযুক্ত বলের সমানুপাতিক জিনিসটা কি? সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক জিনিসটা হচ্ছে, সমানুপাতিকের চিহ্নটা দেখো এরকম, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। আমি যদি এরকম লিখি যে এ সমানুপাতিক বি, এটা হবে এ সমানুপাতিক বি। এখন সমানুপাতিক জিনিসটা মনে রাখতে হবে যে এইরকম যদি থাকে এ সমানুপাতিক বি, তার মানে বি যদি বাড়ে এও বাড়বে, বি যদি কমে কি হবে? এও কমবে। আবার বি বাড়লে এ বাড়বে। অর্থাৎ এটা হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্ট। এটা কি হবে? বি এর উপর ডিপেন্ডেন্ট। বি যেদিকে যাবে এও সেদিকে যাবে। এখন আমাদের কি বলে, ধরো এতটুকু, আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা এটাকে গাণিতিকভাবে একটু লেখার চেষ্টা করি, দেখি পারি কিনা। গাণিতিকভাবে কিভাবে লিখবো? তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা আমি আগে লিখে ফেলি গাণিতিকভাবে। এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা, কারণ ভরবেগ হচ্ছে এমবি আর আমাদের সময় দ্বারা ভাগ দিলে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে হচ্ছে সমানুপাতিক কার? এই যে বলের, এফ, অর্থাৎ এম ভি বাই টি সমানুপাতিক এফ। আমার এটা কিন্তু দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা এটা, ঠিক আছে? গাণিতিক ইকুয়েশন। তো এখন এখান থেকে আমরা একটা জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে দেখো
সেটা কি, কোন জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে এখানে v/t বেগের হার, আমরা এমটাকে একটু সাইড করে রাখি আর এখানে v/t-টাকে আমরা একটু আলাদা করে লিখি। এখানে এই v/t আমরা জানি যে ত্বরণের একটা সূত্র আছে, সেটা হচ্ছে বেগের হারকে ত্বরণ বলে। বেগের হারকে কি বলে? ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণকে আসলে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বেগের হারকে ত্বরণ বলে। 1 সেকেন্ডে কোনো বস্তুর বা কোনো গতিশীল বস্তুর 1 সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় বা বেগ কমে, বেগ কমলে আসলে সেটাকে মন্দন বলা হয়, বেগ বৃদ্ধি পায় তাকে হচ্ছে ত্বরণ বলে। ঠিক আছে? অর্থাৎ 1 সেকেন্ডে কোনো বস্তুর যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তার ত্বরণ। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এখানে v/t সমান আমরা a লিখতে পারি না, অর্থাৎ m * a সমানুপাতিক f। এটা লেখা যায় কিনা? লেখা যায়। তো এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে যে সমানুপাতিকটাকে আমি যখন উঠাবো তখন কোন একটা ধ্রুবক এখানে চলে আসবে, কোন একটা ধ্রুবকের মান এখানে আমাকে নিয়ে আসতে হবে। তো সমানুপাতিকটাকে আমি সমান সমান করে দিব। সমানুপাতিকটাকে আমি যখন সমান সমান করে দিব, এফটা আচ্ছা থাকলো এম এ সমান সমান এখানে কে এফ, কে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বলতে পারো। এই কনস্ট্যান্টের মান হচ্ছে 1। এই কনস্ট্যান্টের মান কত? 1। তাহলে এখন এখানে কি হবে? আমি এম এ সমান সমান 1 তো 1, আর এখানে এফ দিয়ে দিলাম, অর্থাৎ আমি এফটাকে বসে এখন নিয়ে আসি, এফ সমান সমান এম এ। এফ সমান সমান এম এ, এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র আমাদের বিজ্ঞানের জন্য। সো এটা আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের আসলে কি বলে রেজাল্ট, নিউটনের দ্বিতীয় সূত্রের রেজাল্ট। নিউটন বলতেছে যে বল হচ্ছে তার কোনো বস্তুর যে বল, এই বলটা আসলে কি, একটা বস্তুর উপরে যে বল ক্রিয়া করে বা একটা বস্তুর মধ্যে যে বল থাকে সেটা আসলে কি, সেটা হচ্ছে ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফল। ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফলটাই হচ্ছে বল। বাট বলের সংজ্ঞা কিন্তু এটা না, বলের সংজ্ঞা আরেকটা, আমরা আসলে একটু পরে ওটা দেখব। তো আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র বুঝে ফেলছি। ওকে, এখন আমরা আসি আসলে ভরবেগ দিয়ে কিছু অঙ্ক আছে তোমাদের, যে ভরবেগের পরিবর্তনের হার কত বা অমুক কত তমুক কত। তা আমরা দেখি, যদি আমরা এরকম বলি যে একটা বস্তু ভরবেগের পরিবর্তন, দেখো এখানে বেগকে কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা প্রকাশ করে। বাট এটা আমরা মনে রাখবো শেষ বেগ। শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ কি? আদি বেগ হচ্ছে ইউ এবং সময় হচ্ছে টি। ঠিক আছে? আর ভর হচ্ছে এম। তো ভরবেগের পরিবর্তনের হার যে সূত্রটা, সেই সূত্র একটা আছে এখানে, সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হারের সূত্রটা হচ্ছে mv মাইনাস mu/t। এটা এই সূত্র দিয়ে আমাদের কিছু ম্যাথ আছে বা কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমাদের আসলে করতে হবে। তো আমরা দেখি আসলে এই সূত্র দিয়ে আমরা কীভাবে অঙ্কটা করবো। ধরো তোমার কোনো একটা বইয়ের মধ্যে বা কোনো একটা কোশ্চেনের মধ্যে তোমাকে এরকম দেওয়া থাকবে যে কোনো একটা বস্তু আদি বেগ কি আর শেষ বেগ কি, আমরা একটু বুঝি দেব। আদি বেগ কি, শেষ বেগ কি? ধরো একটা বস্তু এখান থেকে, একটা গাড়ি বা একটা সাইকেল এখান থেকে চলা শুরু করছে, এখানে গিয়ে থামছে। এই যে শুরু করলো চলা, শুরু যখন থেকে স্টার্ট হয়েছে, সে যে বেগ নিয়ে স্টার্ট হয়েছে সেটাই হচ্ছে তার কি? আদি বেগ। আর যে বেগ নিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে তার শেষ বেগ। যদি কখনো থাকে যে স্থির অবস্থান থেকে, যদি দেখো শুরু হয়, যদি কখনো কোশ্চেনের মধ্যে এমন থাকে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু যদি কখনো হয়, তো সেই ক্ষেত্রে ইউ সমান সমান 0 হবে। সেই ক্ষেত্রে ইউ সমান সমান কি হবে? অবশ্যই 0 হবে। আর যদি কখনো দেখো যে থেমে গেল, অর্থাৎ একটা বস্তু এই স্থির অবস্থানে যাত্রা শুরু করলো বা একটা বস্তু এত বেগে যাত্রা শুরু করে এইখানে গিয়ে থেমে গেল, এই কথা যদি থাকে, তখন অবশ্যই
থেমে গেল। যদি এই কথা থাকে তাহলে ভি সমান সমান কি হবে 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ সমান 0, আর যদি কখনো থেমে যায় তখন ভি সমান সমান 0। তো এখন আমরা দেখি সূত্রতে একটা অঙ্ক করার চেষ্টা করি। ধরো তোমাকে কোশ্চেনে দিল যে হচ্ছে একটা বস্তু, ধরো 50 কেজি ভরের একটা বস্তু, 50 কেজি ভরের একটা বস্তু, দ্যাট মিন্স আমার এখানে এম সমান সমান কি দেওয়া আছে 50 কেজি। 50 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ আদিবেগ কি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে সে কি করলো, ধরো 20 সেকেন্ড পরে, তার মানে টি দেওয়া আছে হচ্ছে 20 সেকেন্ড। এই যে এম এস এন এগুলো কিন্তু একক, সেকেন্ড কিন্তু একক, কেজি কিন্তু একক। সো এগুলো নিয়ে তোমরা যদি ভিডিও চাও আমার কমেন্টে কমেন্ট করে দিও, আমি একটা ভিডিও তোমাদের দেবো এবং এগুলো কী কী পড়তে হবে একটা ফাইল দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো একটা 50 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে সে 20 সেকেন্ড পরে কোনো একটা জায়গায় গিয়ে তার বেগ কত বেগ প্রাপ্ত হইলো, ধরো সে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো, বা ধরো 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো। তো এখন তোমাকে বললো যে ভরবেগের পরিবর্তনের হার কত, অর্থাৎ তোমাকে বলে দিয়েছে যে 50 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, এইভাবে কিন্তু লেখা থাকবে। আমি এখানে লিখি নাই, সময় বেশি লাগবে এই জন্য, এখানে কিন্তু এভাবে লেখা থাকবে এবং আমি শুধু শর্টকাটটা তোমাদের দেখাচ্ছি। 50 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 20 সেকেন্ড সময় পরে 30 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলো কিছু দূর গিয়ে। তো আসলে তখন তার ভরবেগের পরিবর্তনের হার কত, ভরবেগের পরিবর্তনের হারটা তখন কীভাবে বের করবো? তো ভরবেগের পরিবর্তনের হার আমরা সূত্রটা কি জানি, mv মাইনাস mu বাই টি। এভাবে করে লিখবা যে দেয়া আছে এইটা, এরপরে আমরা জানি এটা, এরপরে আমাদের হচ্ছে কি মানগুলো বসাই দিতে হবে। m এর মান কত 50 বসাই দিব, গুণন আছে এখানে v এর মান কত 30 বসাই দিব, এটা ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস m এর মান কত 50, u এর মান কত হয়েছে আমাদের 10 এবং t এর মান কত 20। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের আনসার, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারের ম্যাথ এটা। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে পড়তেছি, বা এইমাত্র আমি বলবো যে শেষ করলাম আমরা। এরপরে তোমাদের আসলে আর ডিটেল কিছু নাই, এই পর্যন্ত বলে নিউটনের দ্বিতীয় সূত্র শেষ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনস থার্ড ল, দ্যাট মিন্স নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, নিউটনস থার্ড ল, নিউটন থার্ড ল বা নিউটনের তৃতীয় সূত্র আসলে কি বলতেছে? নিউটনের তৃতীয় সূত্রতে নিউটন বলতেছে এমন যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আসলে আমাদের পারিবারিক সমাজ বলো, ব্যক্তিগত জীবন বলো, বা ওভারঅল আজকের পৃথিবী বলো বা মহাবিশ্ব বলো, সব কিছুই আসলে চলতেছে নিউটন থার্ড ল এর উপরে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন বিষয়টা আসলে কেমন, বিষয়টা দেখো, আমি একটু লিখি। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়া একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আমরা পড়ছি না ইংলিশে টিট ফর ট্যাট, বাংলায় হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হয়। অর্থাৎ তুমি একটা ক্রিয়া দিবা, সেখান থেকে একটা প্রতিক্রিয়া তুমি পাবা। তুমি একজনকে একটা গালি দিলে সে তোমাকে একটা গালি দিবে, তুমি দুইটা দিলে সে একটা দিবে অন্তত পক্ষে, তুমি একজনকে 5টা চর দিলে সে তোমাকে একটা দিবে। সো এই যে এটা হচ্ছে নিউটনের আসলে থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন ধরো আমি যদি এই যে বোর্ডটাকে আমি এখান থেকে ধাক্কাইতে শুরু করি, বোর্ডটা কি যাবে পিছনের দিকে? কারণ আমার পিছনে দেয়াল আছে, দেয়ালকে ধাক্কায় মানে সরানোর মতো শক্তি কিন্তু আমার নাই, সেই বল কিন্তু আমার নাই। ও কি করবে, ধরো এটা হচ্ছে আমার দেয়াল, আর এখান থেকে একটা লোক সে কি করতেছে, সেটাকে ধাক্কানো শুরু করছে, সে ধাক্কাইতেছে, এটা ধাক্কানো পারবে না। সে যদি 50 নিউটন বল দেয়,
এও কিন্তু একে 50 নিউটন বলই দিবে, অর্থাৎ এই দেয়ালটার আরও বেশি বল আছে, বাট 50 নিউটন বল দিয়ে ওটাকে সে নিষ্ক্রিয় করে ফেলবে। ঠিক আছে, এখন ধরো একটা বস্তু এখানে আছে, সাপোজ একটা বস্তু, একটা কাঠের বাক্স ধরো, এটাকে যদি তুমি ধাক্কা দাও, এটাকে ধাক্কা দিলে দেখবে এটা সরে যাচ্ছে। সরে যাচ্ছে কখন? একটা নির্দিষ্ট সময় পরে। তুমি ধাক্কা দেওয়ার সাথে সাথে সরবে ব্যাপারটা এমন না। তুমি ওকে যত বলে ওকে হচ্ছে প্রেশার দিবা, বা যত বলে আসলে ওকে ধাক্কা দিবা, ঠিক তত বল কিন্তু ওই পাশ থেকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ধরো ওর কাছে জমা আছে মাত্র 30 নিউটন বল। তুমি যদি ওকে 20 নিউটন বলে ঠেলো, তুমি জীবনে ওকে সরাতে পারবা না। ও দাঁড়ায় থাকবে ওখানে, কারণ ওর কাছে 30 নিউটন আছে। ও 20 নিউটন দিয়ে তোমাকে ধাক্কায় রাখবে। এই বস্তুটা কখন এখান থেকে সরা শুরু করবে? ঠিক যখন এই বলটা হচ্ছে তোমার কি হবে, 31 নিউটন হবে। অর্থাৎ ওর কাছে সমস্ত শক্তি ও যখন এখানে দিয়ে দেওয়ার পর দিকে আমি পারতেছি না, তখন আসলে ওদিকে সরে যাবে। তুমি আর তোমার একটা বন্ধু যদি দুজন ধাক্কাধাক্কি শুরু করো, যে তুই আমার ধাক্কা দিবি আমি তোকে ধাক্কা দিব, দুইজন সর্বোচ্চ শক্তিতে ধাক্কাধাক্কি করবো না, এখন কেউ না কেউ তো সরে যাবে। তো যে সরে যাবে পিছনের দিকে, সে কিন্তু সর্বোচ্চ বল দিছিল, এবং ওই সর্বোচ্চ বলটা ও পাশ থেকেও দিছে, তার থেকেও বেশি বল ওই পাশ থেকে আসছে, দ্যাটস ওয়াই এই পিছনের দিকে সরে গেছে। এখন দুইজন ধরো মোটা লোক ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু ধাক্কাধাক্কি করে আসলে কেউ কাউকে সরাইতে পারতেছে না। অর্থাৎ এইখান থেকে একটা লোক ধাক্কা দিচ্ছে একে, এখান থেকে একটা লোক ধাক্কা দিচ্ছে একে, ওরা দুজনেই সমান জায়গায় দাঁড়ায় আছে, কেউ সরতেছে না। তার মানে কি? তার মানে ওরা সমান বল দিচ্ছে দুজনকে, সমান বলে দুজনকে ধাক্কা দিচ্ছে, বাট সরতেছে না। কিন্তু যদি 1 নিউটন বল এদিকে ওদিক হয়, তাহলে কিন্তু সে সরে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটা বিষয় ছিল, যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার উপরে ডিপেন্ড করে আমাদের যে আজকে রকেটগুলো দেখবা যে প্রচুর ধোঁয়া পিছন দিয়ে সারার পরে উপর দিকে উঠে যায়। তো ওই ধোঁয়া যখন পিছন দিকে সারে, ওই ধোঁয়াটা কি করে, ধোঁয়াটা যখন বেরোয় আসে ধোঁয়াটা আবার ওদিকে একটা বল দেয়। ঠিক আছে, মানে এই বলটা হচ্ছে পরিবেশ থেকে নিয়ে এসে, বাতাস বলো বা আছে আমাদের যে এনভায়রনমেন্ট, সেখান থেকে নিয়ে এসে ওদিকে একটা বল দেয়। বল দিলে একটা প্রতিক্রিয়া বল দেয়। সেই প্রতিক্রিয়া বলের কারণে আমাদের কি হয়, ওই যে মিসাইল বলো বা আজকে রকেট বলো, সেই রকেটগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। তো এই ছিল হচ্ছে মোটামুটি নিউটনের বল সম্পর্কিত 3টা সূত্র এবং বল নিয়ে যে বিষয়গুলো সেগুলো। আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এর পরবর্তী পার্টটা আবার কিছুদিন পরে দিব, যদি তোমাদের ভালো একটা এখান থেকে হচ্ছে রেসপন্স পাই তাহলে, এবং যদি তোমরা চাও তাহলে আমি পরবর্তী পার্ট আমরা আবার স্টার্ট করব, এবং 2টা বা 3টা পার্টে আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলবো। আজকের মধ্যে এই পর্যন্তই। আমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে তোমরা স্টাডি করতে পারো এবং আমাকে ফলো করতে পারো পরবর্তী ভিডিওর জন্য। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।